5ই আগস্ট হঠাৎ আমরা ঘুম থেকে উঠে দেখলাম দেশটা পরিবর্তিত হয়ে গিয়েছে। ব্যাপারটা এরকম নয়। অনেক চিন্তা চেতনা, অনেক সাধনা, অনেক দীর্ঘমেয়াদী লড়াইয়ের প্রস্তুতির পর আমরা দেখলাম বিপুল আত্মত্যাগের মাধ্যমে, যে পরিমাণ আত্মত্যাগ একসাথে মুক্তিযুদ্ধের কথা বাদ দিলে বাংলাদেশে আর কোনো আন্দোলনের সম্ভবত হয়নি। তখন আমাদের প্রশ্ন হলো, মানুষ এই পরিবর্তন কেন চেয়েছিল? ব্যানারে তখন কি লেখা ছিল? যে কোটা সংস্কার চাই। ঘটনাটা শুরু হয়েছে জুন মাসের 9 তারিখ। হাইকোর্ট একটা রায় দিয়ে বলল যে আগে যে সব কোটা বাতিল করা হয়েছিল এটা অসাংবিধানিক। প্রধানমন্ত্রী রাগের মাথায় বলেছিলেন 2018 সনে আর কোটা থাকবে না, কিন্তু কেউ কেউ মামলা করে সেটা যখন চ্যালেঞ্জ করলো তখন হাইকোর্টের রায় দেওয়া হলো 9ই জুন। 9ই জুন থেকে 5ই আগস্ট, প্রায় 2 মাস। এই যে আপনারা ঘটনার বিবরণ জানেন সেটা আমি পুনরায় করে বলছি না। আস্তে আস্তে সেটার বিরুদ্ধে সরকার ক্রমশ একটা ইঁদুর বেড়াল খেলা শুরু করলো। কিছুটা ছাড় দেবে বললো, কিছুটা গুলি করলো, কিছুটা দমন করলো, আবার কিছুটা ছাত্রদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের দিয়ে বিবৃতি দেওয়ালো। এই কাহিনীর পর শেষ পর্যন্ত বিদায় নিতে হলো। কিন্তু জন আকাঙ্ক্ষার মধ্যে শুধু কি সেই কোটা সংস্কারটাই ছিল? কোটা সংস্কারতে কোটা বিলুপ্তি হলো। আবার তখন সুপ্রিম কোর্টের মাধ্যমে তারা রায় দিল না, কোটা কমিয়ে 7 ভাগ করা হবে, 56 ভাগ থেকে 5 ভাগ মুক্তিযোদ্ধার পরিবারদের জন্য থাকবে, সেখানে তাদের নাতিরা পাবে না, পুত্রকন্যারা পাবে। এই সমস্ত কৌশল হলো। এখন অনেকে বলছেন তাহলে এই আন্দোলনের লক্ষ্য কী ছিল? যেমন গতকাল পতিত প্রধানমন্ত্রী তার বক্তৃতায় যেন বোঝালেন, আরে কোটা সংস্কারের আন্দোলন তো আমি পূরণ করেছি। তাহলে তিনি এখানে ষড়যন্ত্র ছাড়া আর কিছু দেখছেন না। যেটাকে আপনারা বলছেন গণ আকাঙ্ক্ষা, তাকে তিনি বলছেন ষড়যন্ত্র। লক্ষ্য করার বিষয়। তো আকাঙ্ক্ষাটা কি? এখন আমাদের অনেক বামপন্থী নেতারাও বলছেন যে ছাত্র আন্দোলনের নেতৃত্বে এটার পতন হয়েছে। সেই ছাত্র আন্দোলনের ব্যানারে একটা সংবিধান পরিবর্তন করবে এমন কথা লেখা ছিল না। কিন্তু একটা নতুন ব্যবস্থার মধ্যে কি জিনিস লাগবে সেটা যদি আপনি আগে না বলেন, পরে আপনি যোগ করতে পারবেন কি পারবেন না, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। যেমন আপনি কোটা প্রথার সংস্কার চেয়েছিলেন, কোটা প্রথার বিলুপ্তি চাইলেন, 1 দফায় চলে গেলেন 9 দফা পার হয়ে। এখন 1 দফার পর দেশটা চলবে কিভাবে? যদি সমস্ত সমস্যা ওই 1 দফাতে সীমিত থাকতো, যে উনি চলে গেলেই বাস হয়ে যাবে। 1990-এর দশকে তো এটাই হয়েছিল। জেনারেল এরশাদের পতনের পরে তখন 4 জোট মিলে একটা চুক্তি করলেন, আমরা দেশ এখন এইভাবে চালাবো। ধরেন এখন আবার 1990-এর যদি একটা পুনরাবৃত্তি হয়, তাহলে দেশ তো আবারও 2007-এর দিকে যাবে, আবার 2024-এর দিকে যাবে। আমরা কি সেটা পারি জেনে শুনে? এমনকি আমরা জেনে শোনার সময় প্রতিরোধ করতে পারি না, শক্তি না থাকার কারণে। এই জন্য কালকেও বক্তৃতায় আমি সন্ধ্যা একটা কথা স্প্যানিশ স্লোগান বলেছিলাম, ঐক্যবদ্ধ জনগণ কখনো পরাজিত হয় না। El pueblo unido jamás será vencido. A united people is never defeated. সমস্যা তো ওইখানেই, পিপল কী করে ইউনাইটেড হবে? এখানে পিপলের আকাঙ্ক্ষার মধ্যে যদি পরস্পর বিরোধিতা থাকে, আমি একটা চাই আপনি একটা চান, তাহলে আমরা তো ঐক্যবদ্ধ হতে পারবো না। আমরা লক্ষ্য করেছি শেখ হাসিনার রাজত্বের শেষ দিকে নেতৃত্বের পরোয়া না করে সকলের মধ্যে একটি আকাঙ্ক্ষা এসেছিল, আগেই নাকি বিদায় করতে হবে। এখন ইনি কে? এনার পেছনে ছিল দেশের সশস্ত্র বাহিনী, এনার পেছনে ছিল দেশের পুলিশ বাহিনী, এনার পেছনে দেশের বুদ্ধিজীবী বাহিনী। তারা সংখ্যায় কম বেশির কথা আমি বলছি না, তাদের কর্তৃত্বের মধ্যে আমরা নত হয়েছিলাম, কোনো কথাই বলতে পারছিলাম না। আজকে যে সবাই কথা বলছি এটা বলা সম্ভব ছিল না। তাহলে একটি আকাঙ্ক্ষা আমাদের আংশিক পূরণ হয়েছে, যে আমরা এখন কথাবার্তা বলতে পারছি। প্রধান উপদেষ্টা বললেন, এইরকম বাক স্বাধীনতা, এইরকম সংবাদপত্রের স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন ছিল না। কথাটার মধ্যে একটু অতিশয়োক্তি থাকতে পারে, কিন্তু খানিকটা সত্য যে আমরা কথা বলতে পারছি। কিন্তু শুধু কথায় কি চিড়ে ভিজবে আমাদের? আমরা কাজ চাই। তো কাজ কি কি আমাদের দরকার? আমরা দেশে একনায়কত্ব এবং পারিবারিক একনায়কত্ব, ব্যক্তি একনায়কতন্ত্র, এমনকি শ্রেণী একনায়কতন্ত্র যেন না হয় সেটাই চাই। তো সেটা করতে হলে কোন কোন দাবিগুলো আমাদেরকে দাবি আকারে উপস্থাপন করতে হবে, এইটা আমি মনে করছি জন আকাঙ্ক্ষাকে রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার। জন আকাঙ্ক্ষা নিজের থেকেই নিজেকে সফল করবে না যদি তাকে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া না হয়। তো নেতৃত্বের প্রশ্নটা দাঁড়াচ্ছে এখন এইভাবেই, বাংলাদেশে যে স্বৈরতন্ত্রের উদ্ভব হলো, আমরা কি বুঝতে পেরেছি এটা কী কারণে হয়েছে? বাংলাদেশে শুধুমাত্র শেখ হাসিনার স্বৈরতন্ত্র একা উদ্ভূত হয়নি, আরও স্বৈরতন্ত্র হয়েছে। আমাদের ক্রমশ ধন বৈষম্য বেড়েছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বেড়েছে, শিক্ষা ব্যবস্থায় বৈষম্য বেড়েছে,
সরকারি চাকরিতে বৈষম্য বেড়েছে বলে ওখান থেকে আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু ওটা আন্দোলনের একটা গতিমুখ বা একটা সূচিমুখ মাত্র। তাহলে বৈষম্যের কারণগুলো যদি আমরা সত্যি অন্তর দিয়ে বুঝতে পারি এবং সেগুলি প্রতিরোধের মতো ওষুধ আমরা আবিষ্কার করতে পারি, রোগ নির্ণয় করলে অর্ধেক উপশম হয়। আমার ভয় হচ্ছে আমরা রোগটি নির্ণয় করতে পেরেছি কিনা। অনেকের মধ্যে এখন বুঝে যে একটা আতঙ্ক বিরাজ করছে যে আমাদের ৭২-এর সংবিধান রক্ষা করতে হবে। ৭২-এর সংবিধান কেন রক্ষা করতে হবে, কি নীতির কারণে রক্ষা করতে হবে, এটা বলা দরকার। অভ্যুত্থান শুধুমাত্র হাসিনার পরাজয় ঘটায় নাই, যে ব্যানারে লেখা না থাকলো সেটা সংবিধানকে উৎখাত করেছে। যদি সংবিধান উৎখাত না করে থাকে তাহলে অন্তর্বর্তী সরকার বৈধ হয় না। জনগণের অভিপ্রায় প্রকাশের আমরা একটা কথাই বলি যে জনগণের মাধ্যম হচ্ছে 5 বছর পর পর ভোট হলে আপনার ভোটে নির্বাচিত সরকার বৈধ সরকার। এইটা হচ্ছে গণতন্ত্রের 1 নম্বর অর্থ। কিন্তু গণতন্ত্র মানে কি শুধু সরকার নির্বাচন? গণতন্ত্র যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি কায়েম করতে চান, প্রত্যেকের কণ্ঠস্বর শোনাতে চান, তাহলে আপনার গণতন্ত্রের অর্থে দ্বিতীয় অর্থে আসতে হয়। দ্বিতীয় অর্থ হচ্ছে যদি আমাদের নির্বাচিত সরকার যে কোনো কারণে জন আকাঙ্ক্ষার সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, তাহলে সেই সরকারকে উৎখাত করার ক্ষমতা জনগণ সংরক্ষণ রাখে। এটি হচ্ছে জনগণই সার্বভৌমত্বের মালিক কথার নিহিত অর্থ। কাজে গণতন্ত্রের কমপক্ষে 2টো অর্থ আছে, বহু অর্থ আছে, আমি শুধু 2টোর উপরে গুরুত্ব দিচ্ছি। এক হচ্ছে সময় মতো নির্বাচন এবং যার ভোট সে দেবে এবং তাদের আকাঙ্ক্ষা অনুসারে যে সরকার গঠিত হবে সেই সরকার গঠিত হলে এটা বৈধ সরকার এবং একটা গণতন্ত্র আছে। এটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। কিন্তু গণতন্ত্রের সর্বস্তর কী হচ্ছে সেটা আমরা একটু আমাদের ইতিহাসের দিকে তাকাই। ব্রিটিশ ভারতে কোনো সাধারণ নির্বাচন হয়নি, এটা পরাধীন দেশ ছিল। বিলেত থেকে উড়ে আসা প্রথম দিকে একটা কোম্পানি চালাতো 100 বছর, তারপরে ব্রিটিশ সরকারের পাঠানো একজন গভর্নর জেনারেল